হাতুড়ে ডাক্তার শব্দবন্ধকে ঘিরে বিতর্ক বহু পুরনো, কিন্তু এই বিতর্কের আড়ালে স্পষ্ট হয়ে ওঠে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার গভীর সংকট। এই নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ফার্মাকোলজির প্রাক্তন ডেমনস্ট্রেটর, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির অন্যতম প্রধান ডক্টর স্বপন জানার সাথে। তিনি জানান, দেশে যেখানে রেজিস্টার্ড চিকিৎসক মাত্র প্রায় 10 লক্ষ, সেখানে গ্রামীণ চিকিৎসার প্রধান ভরসা প্রায় 40 লক্ষ অপ্রশিক্ষিত চিকিৎসক। আইন অনুযায়ী তাদের স্যালাইন দেওয়া, অ্যান্টিবায়োটিক লিখে দেওয়া বা ঔষধ মজুদ রাখার অধিকার নেই। তবুও বাস্তবে তাদের ওপরেই নির্ভর করেন গ্রামের বাসিন্দারা। ফলে চিকিৎসা ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। অন্যদিকে তার মতে, পাশ করা অনেক চিকিৎসকও চেম্বার চালিয়ে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মানছেন না। ব্র্যান্ডেড না জেনারিক, এই নিয়েও স্বাস্থ্য ব্যবস্থায় বিভ্রান্তি বাড়ছে। বিশেষজ্ঞ ডক্টর স্বপন জানার মতে, দু ধরনের ওষুধেই উপাদান একই থাকে। কার্যকারিতা নির্ভর করে উৎপাদন মান, সংরক্ষণ এবং সরকারি অনুমোদনের ওপর। নামের দাম বেশি হলেই গুণগত মান বেশি হবে, এমন ধারণা ভুল। ডক্টর জানার বিশ্লেষণ অনুসারে প্রশিক্ষিত চিকিৎসকের ঘাটতি, আইনগত শিথিলতা ও ওষুধ ব্যবসার প্রভাবী সমস্যার মূল। তাই সমাধান হলো প্রশিক্ষণ, কঠোর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার বিকল্প ব্যবস্থা গড়ে তোলা। নইলে স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতায় ক্ষতিগ্রস্ত হতেই থাকবে সাধারণ মানুষ। এখন শুনুন তিনি বিভিন্ন বিষয়ে আর কি সুচিন্তিত মতামত জানালেন। গ্রামীণ চিকিৎসকদের কাছে আপনি অত্যন্ত একজন প্রিয় শিক্ষক। আপনি গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ দেন। তো এই বিষয়ে আসার আগে আমরা একটু আপনার একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক এই বিষয়টা একটু জানতে চাইছি। আসলে আমি ডাক্তার স্বপন জানা, আমি এই গ্রামেই জন্মেছি। 1970 সাল, প্রায় 15 বছর পর আমি চলে যাই কামারপুকুর রামকৃষ্ণ মিশনে, ক্লাস 10-এ ভর্তি হই। ওখান থেকে 1972-তে আমরা 11 পাস করি। সেই বছরই আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পেয়ে যাই ডাক্তারি পড়ার, এবং ডাক্তারি পড়ি আমি আন্ডার গ্র্যাজুয়েট করি NRS মেডিকেল কলেজে, নীলরতন সরকার মেডিকেল কলেজ। পরের বছর আমি ডিপ্লোমা ইন টিউবারক্লোসিস অ্যান্ড চেস্ট ডিজিজ নিয়ে পড়াশোনা করি মেডিকেল কলেজে। তো এটা করার পর 1986 সালের ফেব্রুয়ারি মাসে আমি জয়েন করি হেলথ সার্ভিসে, এবং হাওড়া জেলার শ্যামপুর ব্লকের একটি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে আমি কাজ শুরু করি। তারপর ওখান থেকে 91-এ আমি শিক্ষক হিসেবে বদলি হয়ে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অ্যাজ প্রশিক্ষক হিসেবে, ওষুধ বিজ্ঞানের, আধুনিক ওষুধ বিজ্ঞানের প্রশিক্ষক হিসাবে। তারপর ওখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ করে আবার ন্যাশনালে ফিরে এসে আমি অবসর নিই 2020-তে। এখন আমার বয়স 71 রানিং। তো আমরা গ্রামীণ ডাক্তারদের নিয়ে কাজটা এই হচ্ছে আমার মানে প্রথাগত শিক্ষা। হ্যাঁ, যখন কলেজে পড়তেন ছাত্র রাজনীতি করতেন? না, আমি কলেজে কখনো ছাত্র রাজনীতি করিনি, কিন্তু আমি কলেজ মেসের সেক্রেটারি ছিলাম। আমি কলেজের বিভিন্ন কাজে যুক্ত থাকতাম, কিন্তু রাজনৈতিকভাবে কারোর সাথে যুক্ত ছিলাম না। আপনাদের সময়কার ছাত্র রাজনীতি, এখনের ছাত্র রাজনীতি, এটা কীরকম মনে করেন? না, ব্যাপারটা মৌলিক কোনো ফারাক নেই। আগেও যারা ছাত্র রাজনীতি করতো, এখনও যারা করেন, অনেকটাই যে সমস্ত সংসদীয় রাজনৈতিক দল আছে তাদেরই গণসংগঠনের কাজ হিসেবে তারা করেন। শিক্ষা ব্যবস্থা কি স্বাস্থ্য ব্যবস্থা বা সামগ্রিকভাবে সমাজের আমূল পরিবর্তনের বিষয়গুলো তারা করেন না, এটা আমাদের মনে হয়েছে। আচ্ছা, আপনি তো আরজি করেও চাকরি করেছেন? না, আমি আরজি করে করিনি। আরজি করে করেন না। আরজি করের যে ঘটনা ঘটলো, হ্যাঁ, অভয়ের যে তো মৃত্যুর পর একাংশ ডাক্তার অভিযোগ করেছিল যে সেখানে ছাত্রদের সবাইকে সমান চোখে দেখা হয় না, কাউকে বেশি নাম্বার দেওয়া হয়। তো এটা ডাক্তারদের পক্ষে এবং সমাজের পক্ষে, বিশেষ করে চিকিৎসা জগতে, এটা কতটা ভয়ঙ্কর বলে মনে হয়? না, একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যে কলেজের ছাত্র ছিল না, সে ছিল আন্ডার গ্র্যাজুয়েটে কল্যাণী JNM-এর ছাত্রী। তারপরে ওই কলেজে ও চেস্ট মেডিসিন নিয়ে MD করতে করতে
ওকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে ওকে হত্যা করা হয়। তো এটা নিয়ে আমরা ইন্টেনসিভ কাজ করেছি। যে সমস্ত সংগঠনগুলোকে আপনারা দেখেন তাদের সাথে যৌথভাবে নয়, আমরা ইন্ডিপেন্ডেন্টলি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী এটার প্রতিবাদ করেছে। এক, দুই হচ্ছে যেমন আমি নিজেই ফারাক্কাতে যে মিছিল হয়েছিল আরজি করের হত্যাকাণ্ডের প্রতিবাদে, সেটা হয়েছে। এই হত্যাকাণ্ডটা যে সরকার, তার প্রশাসন, তার পুলিশ ব্যবস্থা এবং যারা হত্যা করেছেন এক সূত্রে গাঁথা, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি একটা যেটা সবার কাছে রাখতে চাই, এই হত্যাকাণ্ডটা খুবই ঘৃণ্য এবং প্রতিবাদ করা উচিত। কিন্তু মেয়েটিকে হত্যা করা হয়েছিল আসলে ও সমসাময়িক যেভাবে চিকিৎসায় সবাই চলাচল করে, একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হয়ে ও সেইটাই হয়েছিল, কিন্তু ঘটনাচক্রে ও খুন হয়ে যায়। নট সি ওয়াজ এক্সেপশনাল টু আদার্স। তো তার বিভিন্ন আমরা গবেষণা করেছি, তার অনেক তথ্য সংগ্রহ করেছি। যেমন সংক্ষেপে দুটো কথা বললে নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের বিরোধিতা হবে না। আমরা হত্যাকাণ্ডের বিরোধিতা করি, কিন্তু আমরা সমর্থন করছি এই দুটো কথা দিয়ে হবে না। এক নম্বর হচ্ছে ও একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, সি ইজ নট এলিজিবল ফর প্র্যাকটিস, সেটা করেছে। এবং সেইটাই ছিল প্রিন্সিপালের একটা সুযোগ নেওয়া, যে তুমি পোস্ট গ্র্যাজুয়েট করতে করতে প্র্যাকটিস করছো, তাহলে ইউ হ্যাভ টু বি পেনালাইজ, তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। এটা দেখবেন আনন্দবাজারে বেরিয়েছিল। এটা করা যায় না, এটা করা যায় না। এমবিবিএস হলে করা যাবে, ও করতে পারবে, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট যখন ট্রেনিসে তখন এটা করা যায় না। কিন্তু সে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং পিরিয়ডই করতো, সেই জন্য বাইরে প্র্যাকটিস করতো। এবং তার প্রেসক্রিপশান কোন কোন চেম্বারে করতো সেগুলো বিভিন্ন কাগজে, সোশ্যাল মিডিয়া বড় কাগজগুলোতেও বেরিয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সেই জন্যই প্রিন্সিপালের অন্যায়কারী অনাচারী প্রিন্সিপাল সুযোগ পেয়েছে, তুমি এটা প্র্যাকটিস করো, দাও 5 লাখ টাকা। বা যে নোবেল লরিয়েট বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি একজন রোগী দরদি, জনদরদি, এটা আর 5টা ডাক্তারের মতো উনি ছিলেন। উনি তো নিজেই লিখেছেন ওনার আর্টিকেলে 250 টাকা ফিস নিতেন। উনি তো নিজেই লিখেছেন এমডিতে চান্স পাওয়ার পর মা দুর্গার পুজো দিয়েছিলেন। ইট ইজ অ্যান এক্সারসাইজ অফ মেটাফিজিক্স, এটা বিজ্ঞান চর্চার মধ্যে পড়ে না। আরেকটা দ্বিতীয় ব্যাপারটা কি ব্যাপার ছিল? কোনটা? আপনারা যে গবেষণা করেছেন, এটা প্রথমত হ্যাঁ, আমরা তার প্রেসক্রিপশনসগুলো খুব ভিভিডলি স্টাডি করেছি এবং বিভিন্ন তথাকথিত লেফট সংগঠন তাকে দেশপ্রেমিক, তাকে জনদরদি, তাকে রোগী দরদি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী বলে চিহ্নিত করেছে তারা তাদের স্বার্থে। কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, হত্যাকাণ্ডকে অন্যায় অপরাধ বলে প্রশাসককে চিহ্নিত করেছি, কিন্তু সাথে সাথে এটাও বলেছি যে ইনি এর কোনোটাই ছিলেন না, আর 5টা ডাক্তারের মতোই ছিলেন। ঘটনাচক্রে তিনি খুন হয়ে গেলেন। এবার একদম পয়েন্টে চলে আসি। গ্রামে গঞ্জে যারা প্রাথমিক চিকিৎসা করছে আমরা তাদের হাতুড়ে ডাক্তার বলি। তো এই হাতুড়ে ডাক্তারদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া, এদের জন্য ভাবা, এদিকে নিয়ে কাজ করা, এই বিষয়টা আপনার কবে থেকে শুরু করলেন? অ্যাকচুয়ালি আমি 8-এর দশকে মানে 80 সাল নাগাদ আমি এই গ্রামেই 5 টাকা নিয়ে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে এমন একটা পরিস্থিতি মুখোমুখি হলাম যে আমি সামাল দিতে পারছি না, এত রুগী। 1, 2, আমি যখন হেলথ সেন্টারে চাকরি নিয়ে গেলাম বা অন্যান্য গ্রামগুলোকে দেখলাম সেখানে ডাক্তার নেই এবং অসংখ্য কোয়াক ডাক্তার। আমি এই শব্দটা উইথ রিজার্ভেশন ব্যবহার করছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন আসলে আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন তাদের গ্রামীণ চিকিৎসক বলি, কারণ কোয়াক ডাক্তার
আরএমপি ডাক্তার, ঝোলাছাপ ডাক্তার, হাতুড়ে ডাক্তার, এই শব্দবন্ধে তাদেরকে পরিচিত করানো আসলে শাসকদের যুগ যুগ ধরে জনগণকে এটা শেখানো হয়েছে। কোয়াক ডাক্তার, এ পাশ করা ডাক্তার, এ বৈধ সন্তান, এ অবৈধ সন্তান। তো এইটা আমি যখন হেলথ সেন্টারে কাজ নিয়ে গেলাম শ্যামপুর ব্লকে, 1,67,000, হাওড়াতে 1,67,000 পপুলেশন, আমরা 2 জন মাত্র ডাক্তার। আমি সামাল দিতে পারছি, রাতের পর রাত আমাকে বিভিন্ন কাজ, হাসপাতালে ডেলিভারি, এমার্জেন্সি, এইগুলো আমাকে করতে হতো। তো তখন আমার মনে হলো যে এত রিসোর্স, এত অপাস করা ডাক্তার রয়েছেন, তাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি। তো এই গ্রামে 1985 সালে প্রথম রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এবং শ্যামপুর, আপনি যখন শ্যামপুরে গেছিলেন তখন সেখানেও গড়ে ওঠে যে একটা চাপ, বিশাল চাপ উপলব্ধি করছি। এবং সেখানে ডাক্তার নেই। যেমন ধরুন, আমি তো শ্যামপুরে যখন জয়েন করেছি তখন চেস্ট স্পেশালিস্ট হিসেবেই জয়েন করেছি, এবং সেখানে অসংখ্য টিবি রুগী দেখতাম আমি। তাদের ইঞ্জেকশন দিতে তাদের 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে হাসপাতালে আসতে হতো। তো আমার মনে হলো আমি যদি ছেলেদের ইঞ্জেকশনটা শিখিয়ে দিই, তাহলে ওরাই গিয়ে করে আসতে পারবে ফ্রিতে। কেউ যদি 2 টাকা দেবে বা না দেবে, তারা আগ্রহ নিয়ে প্রথম গড়ে উঠল এখানের পর, হুগলি জেলার পর হাওড়া জেলাতে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। মানে এর উদ্যোক্তা আপনি ছিলেন? আমি ছিলাম, কারণ এখানেও যে গড়ে উঠেছিল তার আমি ছিলাম প্রতিষ্ঠাতা। এবং কিন্তু ডকুমেন্টসগুলো পাবলিশ করা হয়েছিল ভরত মণ্ডল এবং ডাক্তার বিজন বিহারী ভৌমিক, তারা দুজনেই অপাস করা ডাক্তার ছিলেন, কিন্তু তাদের নামে করা হয়েছিল এই কারণে, একটা নৈতিকতার প্রশ্নে একজনকে না একজনকে তো প্রোগ্রামটা রাখতে হবে। তো এইটা করতে করতে যখন জানলাম, এগুলো আমার সিলেবাসে ছিল না। ভারতবর্ষে যে লক্ষ লক্ষ অপাস করা ডাক্তার আছে, আমার সিলেবাসে ছিল না। পরে আমি জানলাম যে পশ্চিমবঙ্গে প্রায় 2 লক্ষের উপর আছেন, এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষে রয়েছে 40 লাখ, আর আমাদের মতো ডাক্তার রয়েছে 10 লাখের বেশি না। তো তখন কাজটা করতে করতে আমি দেখলাম আমি কি ওদের কাছে শেখাতে যাব, ওরা ওদের সহযোদ্ধা হিসেবে করতে করতে আমি অনেক কিছু শিখলাম। এই আজকে যেমন ধরুন, সকালে রুগী দেখতে দেখতে একটি মেয়ে খুবই দেখতে সুন্দর কিন্তু একটু রোগা, তার স্বপ্ন সে মোটা হবে। সে একজন হোমিওপ্যাথির পাল্লায় পড়ে সে টনিক খাচ্ছে, তাতে 8% অ্যালকোহল, আয়ুর্বেদ টনিক। আমরা তাকে বললাম, তার স্তনে, সে আমার কাছে এসেছিল, ডান দিকের স্তনে একটা শক্ত মতো কী হয়েছে, এবং সেই নিয়ে সে বোম্বেতে, তার হাজব্যান্ড সোনার কাজ করে, বোম্বেতে দেখিয়েছে, এখানেও দেখিয়েছে, গাদা ওষুধ দিয়েছে। আমি তাকে বলিনি যে এগুলো তোমার ফালতু ওষুধ। তারপরে আমি যখন হাত দিয়ে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর আমি বললাম, তোর এটা শুধু ডান দিকে না, তোর বাঁ দিকেও আছে, দেখ। ওকে কনভিন্স করালাম প্রথমে বাঁ দিকে। সি ইজ গ্র্যাজুয়েট লেভেল পড়াশোনা 12। তাকে আমি প্রথম প্রশ্ন করলাম, কতগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিনের নাম। স্বাভাবিক নিয়মেই আমি জানি বলতে পারবে না, তাও আমি প্রশ্ন করলাম এই কারণে, কারণ ওকে এইসব ফালতু ওষুধ যে ভিটামিন ই, টনিক এইসব দিয়েছে, সেগুলোকে কন্ট্রাডিক্ট করার জন্য। সব যখন বোঝানোর পর আমার মনে হলো যে এবার বলা দরকার, এইসব ভুলভাল চিকিৎসা হচ্ছে, তোমার এইগুলো সাধারণ। বলে ও শাশুড়ি এসেছিল। আমি বললাম, শাশুড়ি মুখটা দেখ কালো, আর তোর মুখটা দেখ ফর্সা, শাশুড়ি কোনোদিন পারবে তোর মতো ফর্সা হতে? বলছে, না, ওটা কি পারা যায়? ঠিক তেমনি তোর ব্রেস্টের ফাইব্রাইডিনোসিস হয়েছে, তুই এইটা ওই রকমই একটা ধাক। বলে আমি বললাম, তুই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবি, আমি তোকে এআই করে ফাইব্রাইডিনোসিসটা বলে দেবো। অ্যাকচুয়ালি এখানে চিকিৎসা দেওয়াটা আমার ফ্রি, মানে সিন্স 1986। আপনি যেটা ডায়াগনোস করলেন ওটা চিকিৎসা সম্ভব না? ও আবার চিকিৎসা কী দেয়? ওটা তো ওটাই স্বাভাবিক। কিন্তু ওরা আলট্রাসোনোগ্রাফি করেছে, ওরা এফএনএসি করেছে, হ্যাঁ, কী আর পাবে? একই জিনিস যেটা আমরা ক্লিনিক্যালি
পেলাম। মানে এটা সাধারণ জিনিস। এটা অনেক মেয়েদেরই স্তনেতে এটা আছে। একজন ব্যক্তি ধরুন কোনো শারীরিক সমস্যা আছে দীর্ঘদিনের বা হঠাৎ হয়েছে, তা সেক্ষেত্রে আপনি কি সাজেশন করবেন? একদম হাতুড়ে ডাক্তার বা প্রাথমিক চিকিৎসা যারা দিচ্ছে তাদের কাছে যাবে, নাকি আমি পাস করা ডাক্তারের কাছে যাবে? আমরা প্রথমেই বলি যে তা আপনার বাড়ির কাছে কোন ডাক্তার আছে, তো তারা বুঝতে পারে না গ্রামীণ চিকিৎসক কি অপাস করা ডাক্তার। তখন যখন বলি যে হাতুড়ি, হ্যাঁ আমার পাড়াতে তো হাতুড়ি ডাক্তার আছে, তাহলে আপনি তাদের কাছে যান। তাদের কাছে যান কেন না, সে অন্তত চিকিৎসা বিজ্ঞানের ভাষা আমার সাথে কথা বলতে পারবে এবং তখন আমি তাকে গাইড করতে পারবো। কিন্তু এটা তো বিচ্ছিন্ন হলে হবে না, সেই জন্য আমরা গড়ে তুললাম রুরাল মেডিকেল লাইব্রেরি। যে সংগঠনটা 1985 সালে ডাক্তারদেরকে নিয়ে গড়ে উঠল, সেটার বিস্তৃতি বেশি ছিল না, হাওড়া জেলার একটু আর হুগলি জেলার একটুখানি। কিন্তু আজ বিগত 20 বছরে সেটা ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের 22টা জেলা, ঝাড়খণ্ড, আসাম এবং বিহারে গড়ে উঠেছে। এবং সেখানে আমাদের এই গড়ে ওঠার পথে আমরা রুরাল মেডিকেল লাইব্রেরি গড়ে তুলেছি। এটার রাজনৈতিক উদ্দেশ্য ছিল লাইব্রেরিগুলো, মেডিকেল লাইব্রেরিগুলো শহরাঞ্চলে ডাক্তারই ব্যবহার করে, অনেক পাস করা ডাক্তার, অনেক, আমি তো নাম করে বলতে পারি, সেটা আপনার ভিডিওতে আপনি পরে কেটে দিতে পারবেন, যে তারা এসে বললো আমি এই বোর্ডে হ্যারিসন পড়েছি। এবার লাইব্রেরিতে আমাদের হ্যারিসন এসে গেছে, এটা আমার কাছে আলাদা স্টক। এবার সে দেখে বললো যে না এটা না, কোথায় এটা, কারণ আপনি বলছেন সাধারণ মানুষ সবার প্রথম আগে প্রাথমিক চিকিৎসা। এবং এ ব্যাপারে আপনাকে আর একটা তথ্য দিই গুরুত্বপূর্ণ, প্রতিটি ট্রাস্টের নাম শুনে থাকবেন, যার সংগঠক হচ্ছেন অমর্ত্য সেন। প্রতিটি ট্রাস্ট এর উপর গবেষণা করেছে, আমাদেরও এগুলোর উপর গবেষণা ইন্টারন্যাশনাল জার্নালে আছে। কেউ কেউ আমাদের কাজের উপর পিএইচডিও করেছেন। উনি কি বলেছেন জানেন, এই কাজটা করতে করতে উনি বলেছেন আমাদের দেশে যে ধরনের ব্যবস্থাপনা, তাতে এমবিবিএস শুড বি কোয়াক ইন এ ডিফারেন্ট সেন্স। তার মানে একজন কোয়াক যে ধরনের পরিষেবা দেয়, যেভাবে পরিষেবা দেয়, একজন এমবিবিএসকে সেটা করতে হবে। কিন্তু সে এমবিবিএস সেটা করতে পারবে না, কারণ তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে টবে মানুষ করা হয়েছে, টবে, অরণ্য থেকে তুলে নিয়ে গিয়ে টবে মেডিকেল কলেজে আমরা তখন জন্ম দিলাম ডাক্তার নরম্যান বেথুন চলমান মেডিকেল স্কুল, যে ঘুরে ঘুরে সারা জেলায় জেলায় গিয়ে, সব জেলাতে গিয়ে গিয়ে তারা পড়াবে। তারই অঙ্গ হিসেবে গত 2 দিন আমি ছিলাম, প্রথম কেশপুরে, তারপর ডিঙ্গল, তারপর কালীদহ, তারপর কালকে সন্ধ্যেবেলা দেওজেলাতে। ওরাই পড়ায়, ওরাই সব করে, আমি কিছু কিছু ইনফরমেশনস দিই। আমি একটা ভাঙা খাপ নিয়ে এসেছিলাম, সেটা জনগণকে দেখালাম, যেটা ওষুধ নয়, সরকারি অনাচার করছে। একটা বিষয় হচ্ছে গ্রামীণ চিকিৎসা যাদের বলছেন হাতুড়ে ডাক্তার, তো রুগীদের ইঞ্জেকশন দেওয়া, সেলাইন দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়া, সার্জারি করা, নিজের চেম্বারে ওষুধ মজুত করে রাখা, সব বেআইনি, তারা পারে, সব বেআইনি। তারা ডাক্তারি করছে, শুরু করছে, যেখানেই করুক বেআইনি। আমি 3টে চেম্বার কালকে উদ্বোধন করেছি, নকুন্ডাতে করেছি আমি। লিমিটেশনের প্রশ্ন, তারা আমার চেয়েও বড় ডাক্তার, চাইলে হতে পারবে, কিন্তু তাদের প্রত্যেকটা স্টেপ বেআইনি। প্রথম চেম্বার খুলছে, সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বেআইনি, সেখানে পাস করা ডাক্তাররাও চেম্বার করছে ওষুধের দোকানে, সেটাও বেআইনি। আইনত এনারা চিকিৎসা করতে পারেন না, না। তাহলে আপনি সেই সংগঠন তৈরি করছেন, তাদের সাথে বেআইনি সংগঠন তো, এবং আমার করাটাও অপরাধ। আমাকে চাইলে ওরা মেডিকেল কাউন্সিল থেকে এক্সপেল করে দিতে পারে, কিন্তু করেনি কেন? পারেনি, কারণ তারা আরও অনাচারে ডুবে রয়েছে। আমি ওদেরকে ট্রেনিং দিয়ে সংগঠিত করে, যে ওদের ভাষায় যে অন্যায়টা করছি, ওরা তার চেয়েও বেশি, ওরা ওই জন্য কোনোদিনই পারেনি আমাকে মেডিকেল কাউন্সিলে গিয়ে শাস্তি দিতে, কারণ ওরা আরও অপরাধী। কি অপরাধী একটা একটা করে যদি বলি, আমাদের ছেলেরা চেম্বার করে, সেটা বেআইনি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানেনি। আপনি আরামবাগ শহরে অনেক চেম্বার পাবেন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানেনি। 1, 2,
আমাদের ছেলেরা যেসব চিকিৎসা করে 50 টাকা 100 টাকা যাই ফিস নিক, হ্যাঁ, তারা রসিদ দেয় না। কোন ডাক্তার আপনার আরামবাগে রসিদ দেয়? তো আমি কালকে ক্লাসে প্রশ্ন রেখেছিলাম, একজন ডাক্তারকে, ডাক্তার যে রসিদ দিচ্ছে না, রুগী কি চাইবে? সবাই বলে হ্যাঁ চাইবে। না, ডাক্তারকে স্বতঃপ্রণোদিত হয়ে রসিদ দিতে হবে। এই আইনটা ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে গড়ে উঠেছে। আমি চাই বা না চাই, ইউ হ্যাভ টু প্রেসক্রাইব, ইউ হ্যাভ টু সার্ভ দ্য রিসিপ্ট। বেআইনি কাজ করে। পাস করা ডাক্তাররা, আমরা একটা কম্পারেটিভ স্টাডি করেছিলাম এবং ইন্টারন্যাশনাল জার্নালে সেটা প্রকাশিত হয়েছে। সর্দি, কাশি, জ্বর ইত্যাদিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার বা অন্যান্য ক্ষেত্রে একজন পাস করা ডাক্তারের চেয়ে একজন কোয়াক ডাক্তার অনেক বেনিফিশিয়াল ফর দ্য সোসাইটি। কথাটা ব্যবহার করেছিলাম, বেনিফিশিয়াল ফর দ্য সোসাইটি। কেন? একটা উদাহরণ দিই। একজন পাস করা ডাক্তারের কাছে সর্দি কাশি নিয়ে গেলেই সে একটা অ্যান্টিবায়োটিক দেবে, 5 দিন খাবে। আর কোয়াক ডাক্তারের কাছে গেলে সে কি করবে? তার কাছে তো 20 টাকা নিয়ে গেছে, সে 2টো অ্যান্টিবায়োটিক, 2টো ডোজ দেবে, 2টো ক্যাপসুল দেবে, 2টো প্যারাসিটামল দেবে, নিয়ে 20 টাকা নেবে। এটা অবৈজ্ঞানিক। আর এটা তো অবৈজ্ঞানিক। ভাইরাস জ্বরে লাগবে না, রোগ তো বিনা ওষুধে সারে, ভুল ওষুধে সারে, ঠিক ওষুধে। ভাইরাস জ্বরে কোথায় বলা আছে যে 5 দিন অ্যান্টিবায়োটিক? তাহলে 5 দিন অ্যান্টিবায়োটিক খাইয়ে সে তো পরিবেশকে দূষিত করছে আরও বেশি একজন কোয়াক ডাক্তারের চেয়ে। যে আপনার প্রোগ্রামে আমি দেখছিলাম, আপনি একটা বোধহয় সম্ভবত বইও বোধহয় বের করেছেন মেডিসিনের বিষয়ে। তো সেখানে আমরা শুনেছিলাম, আপনি বলেছেন যে ওষুধ নির্বাচনটা যারা জীববিদ্যা বা যারা উদ্ভিদবিদ্যা জানে তারাও করতে পারে। তো এখানে কি কোনো মেধার কোনো মূল্য নেই? না। আমি যখন প্রথম ডাক্তার হয়েছিলাম, আমি যখন এই এলাকা থেকে 2জন না 3জন আরামবাগ থেকে চান্স পেয়েছিলাম ডাক্তারিতে, তখন আমি আপনার মতোই ভাবতাম, জনগণের মতোই ভাবতাম। আমি রামকৃষ্ণ মিশনের ছেলে, আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছি, আমি প্রথমবারে চান্স পেয়েছি, আমার মতো সেরা ডাক্তার আর কে? এবং আমি মনে মনে ভাবতাম এইগুলোই বোধহয় ক্রাইটেরিয়া। কিন্তু যখন ডাক্তার হয়ে বেরিয়ে এলাম, এসে দেখছি লক্ষ লক্ষ অপাস করা ডাক্তার, যাদেরকে আপনারা অসম্মান করেন, বঞ্চনা করেন, ঘৃণা করেন, অপমান করেন, কোয়াক ডাক্তার, তারা তো এসব কিছুই হয়নি। তারা কি করে পরিষেবা দিচ্ছে? তখন আমার আস্তে আস্তে ভাঙলো আমার গর্ব। আমার প্রথম প্রেসক্রিপশনটা ছিল ইংরেজিতে, যার অর্থ কেউ বোঝেই না। আমার প্রথম প্রেসক্রিপশনে আমি হাতটাকে টেনে এমনভাবে লিখতাম, দেখে মনে করতাম একটা দারুণ প্রেসক্রিপশন দিলাম। পরে যখন আন্তর্জাতিক গবেষণা বা ট্রেনিংয়ে গেলাম, তখন দেখলাম প্রেসক্রিপশনে এমন হবে, ইউর পেশেন্ট ক্যান শুড রিড ইট। তো তার মানে আমি আবেগের জায়গা থেকে কোয়াক ডাক্তারদের সমর্থন করছি না। আমরা পাস করা ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে গবেষণা করেছি, আপনাদের দিয়ে দেবো, দেখবেন সেখানে 90% চিকিৎসক, আরামবাগেও 90% চিকিৎসক অনাচারের সাথে যুক্ত। আচ্ছা, আপনি তো মেডিকেল কলেজের অধ্যাপনার সঙ্গে ছিলেন, তো এই যে বলছেন ডাক্তাররা এই অনাচার করছে, তা কোথাও কি মনে হয় না যে আপনারাও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি? না, আমি আমার মানে ডাক্তারি শিক্ষকতার জীবনে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো আমার দৃঢ় বিশ্বাস অন্য কোনো মেডিকেল কলেজ সেগুলো পড়ায়নি, কিন্তু সেগুলো সিলেবাসের মধ্যে আছে। তার বিভিন্ন প্রমাণ রয়েছে। 1, 2, আপনারা জানেন ক্রেতা সুরক্ষা আইন হওয়ার পর প্রচুর গাফিলতির মামলা হয়েছে। অ্যান্ড আই এম দ্য পায়োনিয়ার, স্টিল আই এম দ্য পায়োনিয়ার। এবং আগামী কয়েক বছর মধ্যে বা মরে যাওয়ার পরেও 10 বছরে কেউ কোনো ডাক্তার রুগীদের হয়ে লড়াই করবে দেখা যায়নি। আর আমি প্রায় শতাধিক রুগীর হয়ে লড়াই করেছি নিঃশর্তভাবে, একটাও পয়সা নিইনি, অন্য কারণে আমার দরকার ছিল না বলে, শুধু কাগজ ছাপাতে। তো যারা হেরেছে তারা কেউ সাধারণ ডাক্তার না। আমি কোনো সাধারণ ডাক্তার, ডিস্ট্রিক্ট লেভেল ডাক্তার, ব্লক লেভেল ডাক্তার, গ্রামের কোনো পাস করা ডাক্তারের গাফিলতির বিরুদ্ধে আমি লড়াই করিনি। আমি লড়াই করেছি সেই সমস্ত ডাক্তার যা না, তারা মেডিকেল কলেজে,
তারা প্রফেসর বলে গর্ববোধ করে, তারা বড় ডাক্তার বলে গর্ববোধ করে। তাদের গাফিলতি যে অভিযোগ এসেছে সেখানে আমি লড়াই করেছি এবং জিতেছে। একটাই শুধু আক্ষেপ, আমার প্রতিদ্বন্দ্বী নেই। তারা হেরেছিল তাদের মূর্খতা, তাদের অজ্ঞতা, তাদের মূঢ়তা। তারা মনে করতো আমি প্রফেসর, আমি ঠিক করছি। সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আপনারই পেজেতে দেখেছি, বিভিন্ন ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন নিয়ে আপনি খুব হ্যাঁ, এটা বই আছে, আপনাকে দিয়ে দেবো। আপনি নিজেই একজন ডাক্তারবাবু, অথচ ওই একই সমাজে থেকে এই ডাক্তারবাবুদের উপর এই ক্ষোভটা কিসের জন্য? হ্যাঁ, আমার ক্ষোভ নয় তো, এটা সত্যকে তুলে ধরা। এটা যুগ যুগ ধরে শাসকরা প্রকাশ করেছে কাক কাকে মাংস খায় না। এটা মিথ্যে কথা, এটা বিজ্ঞানে মিথ্যে কথা। কাককে যদি তার পালক ছাড়িয়ে মাংস দেওয়া হয় সে খেয়ে নেবে, 1। 2, একজন ডাক্তারের বিরুদ্ধে আরেকজন ডাক্তার বলবে এটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার 2002-এর এথিক্সে আছে। আপনাকে দেখিয়ে দেবো, আপনাকে সে নিয়ে তথ্যও দিয়ে দেবো। অতএব ইয়েস, বলতে পারে ইয়েস, সে যদি অনাচার করে, সে যদি অনৈতিকতা করে, সে যদি অযৌক্তিক কাজ করে, সে যদি অবৈজ্ঞানিক কাজ করে, আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনারই আরামবাগ এলাকার 2-1টা পরিচিতদের প্রেসক্রিপশন ছাপা আছে, দেখিয়ে দেব। এবং এই কাজটা শুধু ইচ্ছে মতো আমরা করিনি, আমরা সেখানে টিম করেছি, আমরা সেখানে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি, আমরা সেই জার্নালকে ইন্টারন্যাশনাল পেপারে পাবলিশ করেছি এবং দেখিয়েছি যে ভারতবর্ষে 90% চিকিৎসক বিভিন্ন ধরনের অনাচারের সাথে যুক্ত। এবং সেখানে মেডিকেল এথিক্সে বলা আছে একজন চিকিৎসকের নৈতিকতা হচ্ছে সে তার কলিগ যদি অন্যায় অনাচার করে সেটা ধরিয়ে দেয়া। সেটা মানুষের কাছে জানায়নি। যেমনভাবে আরামবাগের, আমি জানি না কোনো প্র্যাকটিশনার রসিদ দেয় কিনা, এখন অবধি খবর রসিদ দেয় না। যে ডাক্তারি পড়ার ক্ষেত্রে আপনি যা বলছেন, ডাক্তারি পড়ার ক্ষেত্রে আপনার মতামত অনুযায়ী বিশেষ কোনো নিয়ম হওয়া বা চিকিৎসকদের কীরকম ডিগ্রি, কীরকম পড়াশোনা হওয়া উচিত আপনি মনে করেন? হ্যাঁ, এই ব্যাপারে 2টো তথ্য দিতে পারি। একটা তথ্য হচ্ছে যে আমি যখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাই তখন ওটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ছিল। পরে ইউনিভার্সিটি অফ হেলথ, আমি ছিলাম বোর্ড অফ স্টাডিজের মেম্বার, ভোটে জিতে গিয়েছিলাম আমি, রাজনীতি করে না, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে। সবাই সিপিএমরা, কংগ্রেসরা আমাকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছিল। এবং সেই বোর্ড অফ স্টাডিজের মেম্বার হতে গিয়ে আমার মনে আছে 50% ছেলে পাস করুন। একটা রেজাল্ট সিট ফার্মাকোলজির প্রায় 4 বার বদলাতে হয়েছিল। 1। 2, যখন কলকাতাতে ছিলাম, যখন ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, আমি স্ক্রুটিনাইজার হিসেবে কাজ করেছি এবং সেখানে আমার মনে হয়েছে 50% অফ দ্য ডক্টরস দে আর নট এলিজিবল ফর পাস। তারা 50% ডাক্তার পাস করে না। জনগণ সব ডাক্তারকে সম্মান করে। আমি যখন 86-এ ডাক্তার হয়ে মানুষের কাছে যাচ্ছি তখন আমি ভাবতাম সব ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক, কারণ আমার কাছে মাস্টাররা তথ্য দেয়নি। কিন্তু পরে আমি শিখেছি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির নাইরোবি কনফারেন্সে 1985 সালে ঘোষিত হয় সব ডাক্তারের প্রেসক্রিপশন বিজ্ঞানসম্মত না। উই হ্যাভ টু গো ফর এ রেশনাল প্রেসক্রিপশন। আচ্ছা, এই যে ডাক্তাররা যে বাইরে প্র্যাকটিস করছেন, পাস করা ডাক্তারবাবুরা, তো এতে কি আপনার কি মনে হয় যে একটা যে ফিজ ওনারা নেন সেই ফিজটা সরকার থেকে নির্ধারিত করা হোক? সবাই কি দেখাতে পারে না? সরকার কি নির্ধারিত করবে? সরকারের স্বাস্থ্য পরিষেবা বাজারে কোনো নিয়ন্ত্রণই নেই। যে নিয়ন্ত্রণের কথা ওরা বলে সেটা হচ্ছে লুটেপুটে খাও, লুটেপুটে খাও। এবং সেই লুটেপুটে খাওয়ার ক্ষেত্রে ব্যাপক জনগণ, আজকে যদি আমি 4-5 জন রুগীকে না দেখতাম আমি জানতেই পারতাম না, ওরাও জানতো না যে তাদের কি অনাচার হয়েছে। সে তো বোম্বে থেকে কিনেছে, সে তো আলট্রাসোনোগ্রাফি করেছে। আমার কথা বোঝা গেল? এবং অনাচারটাকে এই প্রসঙ্গে আমরা বলে রাখি, এই যে চেম্বার খুলছে আমরা সমর্থন দিচ্ছি, এটা ওদের নীতি অনুযায়ী অনৈতিক, বেআইনি। কিন্তু মনে রাখতে হবে ওরা যে ব্যবস্থাপনাটা পরিচালনা করছে সেটা পুরোটাই অনাচারপূর্ণ। এগুলো আপনাকে তথ্য দিয়ে দিয়ে দেখি।
আর একটা অনাচারের বিরুদ্ধে আর একটা আনা, এ ব্যাপারে আপনারা কখনো যদি সুযোগ পান রোমারোলার বিখ্যাত বই আই উইল নট রেস্ট, শিল্পীর পুনর্জন্মে একটা বিখ্যাত কথা আছে, শৃঙ্খলা যেখানে অবিচার বিশৃঙ্খলা সৃষ্টি শৃঙ্খলার জন্ম দেয়। When order is injustice, then beginning of disorder is the beginning of justice. আর অপবিত্রকরণ আজ অবধি মানব সভ্যতার ইতিহাসে যে পবিত্র নীতি, যে নৈতিকতার জন্ম হয়েছে, সেটাকে অপবিত্র করেই নতুন নীতি হয়েছে। আমি তো মন্ত্রপাঠ করে বিয়েই করিনি, আমি তো বাবার শ্রাদ্ধ করিনি। আমি সেদিন অনুষ্ঠান করেছিলাম স্মরণ সভাতে, ব্যাপক মানুষ এসেছিলেন, এবং যখন কার্ডটা ডিস্ট্রিবিউটেড হয় তখন অনেকে কার্ডটা দুবার ছাপতে হয়েছিল, প্রায় 2000 ছাপা হয়েছিল। যে তারা বলছে তোরা শুধু কার্ডটা দিয়ে রাখবো, হ্যাঁ তোদের অনুষ্ঠানে, না আপনারা অবশ্যই অনুষ্ঠানে আসবেন, আমাদের কন্টিনিউয়াস রান্না হয়েছে। আপনি রীতি আচার বা ঈশ্বরে বিশ্বাসী নন? ঈশ্বরে কেন বিশ্বাসী করবো? আপনারা নিশ্চয়ই বিকল্প পাঠক্রমের বলেছেন। বিকল্প পাঠক্রমের মৌলিক প্রধান উদ্দেশ্যই হচ্ছে মনুষ্য বহির্ভূত, শ্রেণী বহির্ভূত চেতনায় সবাইকে সমৃদ্ধ হতে হবে। কিন্তু অনেক বৈজ্ঞানিকও তো বলেছেন যেসব বৈজ্ঞানিকগুলো বলেছে, ওই যে কাজ করে তিনি যে কাজ করে বিজ্ঞানী হয়েছেন, সেই কাজে যদি আপনাকে প্রথম থেকে নিয়োগ করা যেত আপনিও বিজ্ঞানী করতে পারতেন। আচ্ছা, এবার একদম আমরা সাবজেক্টে চলে আসি। সেটা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ এবং জেনারিক ওষুধ। ব্র্যান্ডেড ওষুধ প্রচুর আছে, তো মানুষ তো এই ব্র্যান্ডেড ওষুধ সবসময় খেতে পারে না, এখন জেনারিক ওষুধ বাজারে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই বিষয়ে আপনি কি সাজেশন করবেন? আমি সবসময় বলি যে প্রথমে ওষুধের প্রকৃত নামটা শিখুন, ভেজাল নাম শিখবেন না। এটা আমরা প্রথম থেকে 1986 থেকে প্রকৃত নাম, মানে যেমন আপনারা প্যারাসিটামল ব্যবহার করেন, প্যারাসিটামল ইজ সেফ অ্যানালজেসিক, হোম রেমেডি অ্যানালজেসিক, কিন্তু প্যাসিমল নামে পাওয়া যায়, ক্রোসিন নামে পাওয়া যায়, ক্যালপল নামে পাওয়া যায়। এই নামগুলোকে আমরা বলি ভেজাল নাম। ওষুধ কোম্পানিরা এই ভেজাল নাম দিয়ে জনগণকে ঠকায়, এবং সে ঠকানোটা শুরু করে ডাক্তারদেরকে দিয়ে। ডাক্তারি বিজ্ঞানে, ওষুধ বিজ্ঞানে কখনো ব্র্যান্ড নেম পড়ানো হয় না, জেনেরিক নেমে পড়ানো হয়, কেমিক্যাল নেমে পড়ানো হয়, কিন্তু তারা এসে এইটা শেখে, এইটা চালতু করে, এবং কোম্পানি তাদেরকে শুয়োরের ভোজ দেয়। শুয়োরের ভোজ মানে কোম্পানি ভোজ দেয়, আবার কোম্পানি বলে শুয়োরের ভোজ। তার তথ্য দিয়ে দেবো, ইট ইজ অ্যান হিস্টোরিক্যাল কাভার ফ্রম ব্রিটিশ মেডিকেল জার্নাল, মনে করে এখান থেকে নিয়ে যাবেন একটা কপি। জেনেরিকই খাবে। কেন? এরা বদমাইশি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এই সব করেছে। প্রথম বিভ্রান্তিটা দিয়ে যদি আমি একটু বলি, তাহলে বুঝতে হবে ওষুধের দাম তার সাথে কাজকে মেলায় ওরা। ওষুধের দাম নিয়ে আজ থেকে 30 বছর আগে যখন আমরা গবেষণা করছি সেলফ মেডিকেশন নিয়ে, তখন একটা দোকানে একটা লোক 5 টাকা কম দিতে চেয়েছিল শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে সেই দোকানদার কি বলেছিল জানেন? হ্যাঁ, এটা কি আলুমুলোর দোকান পেয়ে গেছেন যে 5 টাকা কম হবে? ওষুধের দোকানে এটা হবে না। লোকটা এত ছোট মন নিয়ে সে চলে গেল। যখন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট হলো, এটা 1986 সালের আইন, কিন্তু 10 বছর সুপ্রিম কোর্টে মামলা চলে, আর 96 সালে সেটা লাগু হয়ে গেল। কেন? ওটা আদানি আম্বানি জিন্দালদের ইন্টারেস্ট, সাম্রাজ্যবাদীদের ইন্টারেস্ট। তো ডাক্তাররা কি করেছিল? নাম করা ডাক্তাররা, তারা তাদের এলাকাতে আলু মটল বিক্রি করেছিল। তারা দেখাতে চেয়েছিল যে আমাদের ডাক্তারি পেশাটাকে তোমরা এই আলু পটল বিক্রির জায়গায় নিয়ে এলে, কিন্তু এর জন্য যে ওরাও দায়ী এটা কখনো স্বীকার করেনি। আর আজকে ওষুধ বাজারে আপনি কি দেখছেন? ওরাই বলছে 20% ছাড় দেবো, 50% ছাড় দেবো। এবং 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার বলল ফেয়ার প্রাইস শপ, এবং সেই ফেয়ার প্রাইস শপে সে বলল ইট ইজ ন্যায্য মূল্য ওষুধ দোকানে সে দেশপ্রেমের কথা বলল। আমি বললাম যে দেশপ্রেম, আমাদের কাজটা জানাই ছিল, আমি জানি ওরা দেশপ্রেম নয়, ওরা দেশপ্রেমের নামে দেশদ্রোহিতার কাজ করবে। তো আমরা দেখালাম সমস্ত গ্রামাঞ্চলের মেডিকেল কলেজ, বর্ধমান, বাঁকুড়া, উত্তরবঙ্গ, সেগুলোতে 50-60% ছাড়।
আর এনআরএস মেডিকেল কলেজ ডেন্টাল কলেজে 76% ছাড়। কেন? কারণটা হচ্ছে ওরা তো মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের রক্ত হবে না, সেই নিয়ে বিদ্রোহ তৈরি হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজে। কি হলো, মেদিনীপুরে এইটা ফেয়ার প্রাইস শপের দায়িত্ব পেয়েছিল বোধহয় খুশমতা অ্যাপোলো। ও যে ওষুধগুলো বিক্রি করছে, যে দামে বিক্রি করছে তার চেয়েও কম দামে ওই একই ওষুধ দোকানদাররা বিক্রি করছে, ওদের বিক্রি হচ্ছে না। তো সেই জন্য ওরা একটা মিটিং ডেকেছিল, আর সেই মিটিংয়ে আমি ক্যাটেগরিক্যালি দেখালাম যে এই যে কম পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে বলছো, এতেও 400 থেকে 500% লাভ থাকে, মানে ন্যায্য মূল্যের যে ওষুধ দোকানগুলো আছে সেগুলোও 400-500 লাভ থাকে। এবং প্রধানমন্ত্রীর যে জনঔষধি, সেখানেও যে ওষুধগুলো যে দামে বিক্রি হয় সেগুলো 400-500% লাভ থাকে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আমরা জেনে নিই, এই যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান বা প্রধানমন্ত্রীর জনঔষধি, এই ওষুধগুলো খাওয়া নিরাপদ? একদম নিরাপদ। কারণ এই ওষুধগুলো যেখানে উৎপাদন হয়, এই ওষুধগুলো যারা উৎপাদন করে তারাই বাণিজ্যিক নামে ভেজাল নাম দিয়ে বাজারে বিক্রি করে, কিন্তু নামটা এইরকম। যেমন ধরুন, আপনি আজকে এসেছেন স্বপন জানার বাড়িতে, এই বাড়িটা ডাক্তার স্বপন জানা নয়। লোকে ভাবলো ডাক্তার স্বপন জানার মধ্যে ফারাক আছে। ওষুধ কোম্পানিরাও তারা তাদের যে প্যারেন্ট কোম্পানি, তা থেকে সে অসংখ্য ছেলেপুলেদের দিয়ে সিস্টার কনসার্ন করলো, করে জনগণকে বললো এটা। সেই জন্য দেখবেন অনেক ওষুধে লেখা আছে ইট ইজ প্রডিউসড বাই, মার্কেটেড বাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে ধরুন একেবারে সাধারণ কিছু লক্ষণ, সাধারণ রোগ, সাধারণ কিছু প্যাথোলজিক্যাল টেস্ট, যেমন জ্বর মাপা, প্রেশার মাপা, অক্সিজেন লেভেল দেখা, সাধারণ কিছু অ্যান্টিবায়োটিক, এই সমস্ত মানে যা আছে চিকিৎসা বিজ্ঞানে আর কি, এই বিষয়গুলো একদম বেসিক স্তরে, একদম প্রাথমিক স্তরে, এগুলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে সিলেবাসে পড়ানো উচিত বলে আপনি মনে করেন? কি উই আর দ্য পায়োনিয়ার। আগে প্রথম ওষুধ নিয়ে, আপনারা তো চিকিৎসা জগতে আছেন, তাহলে এই বিষয়গুলো সরকার ভাবছে না কেন? সরকার ভাবছে না, ইচ্ছে করে ভাবছে না। আমি তো সরকারেরই লোক ছিলাম, আমি তো সরকারেরই ক্লাস 1 অফিসার ছিলাম, আমি তো সরকারেরই এই বিষয়ে সরকারের হয়ে ট্রেনিং দিয়েছি। বাড়িতে কোনো পরিবারের হঠাৎ করে কিছু হয়ে গেল, বেসিক যে সমস্ত ওষুধ সেগুলো ধরুন বাড়িতে মজুদ রয়েছে, হ্যাঁ, সে ব্যবহার করবে নিশ্চয়ই। হলো, হ্যাঁ, তো সেখান থেকে আপাততভাবে প্রাইমারি ট্রিটমেন্ট করে যদি হসপিটাল নিয়ে যেতে পারে, হ্যাঁ, তাহলে এটা তো করো। হ্যাঁ, এটা কারণ একটাই, কারণ দে আর নট ইন্টারেস্টেড, তারা টালমাটাল করতে চায়। 1986 সালে, আগে 1975 সালে হাতি কমিটি হয়, এবং হাতি কমিটি হওয়ার পর সেই কমিটি বলল 150-200 ওষুধ হলেই ভারতবর্ষ চলবে, কিন্তু সেখানে 60,000-এর উপর ফর্মুলেশন অনৈতিক। এই আমার মাই ওষুধ খেতেন 1 জুড়ি, বছরে 1000 টাকা, আর আমি ডাক্তার হওয়ার পর মায়ের ওষুধ খরচা 100 টাকাও হয় না সারা বছরে। তো ওষুধে এই ওষুধটা খাবেন না, এটা ফালতু ওষুধ, ঠিকভাবেই তারা অতীতে আন্দোলন করেছে যারা, তাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ছিল পায়োনিয়ার ড্রাগ অ্যাকশন ফোরাম। এই ড্রাগ অ্যাকশন ফোরাম একটা পত্রিকা বের করতো, ড্রাগ ডিজিজ ডক্টর। তো সেই পত্রিকা আমাদেরকে প্যারাডাইম শিফট করে, এই অনাচারগুলো আমাদের দেখিয়ে দেয়, এটা করি। তো তখন আমার মনে হলো, আরে জনগণ তো বোটানি পড়ছে, অর্থবিজ্ঞান পড়ছে, ইতিহাস বিজ্ঞান পড়ছে, ফিজিক্স পড়ছে, তো সে যদি ওষুধ বিজ্ঞানটাও শেখে, কিছুটি করতে দেবেন। ওরা বিদ্রুপ করলো, আমাকে অনেক জায়গায় ধমকাতে হয়েছে, গায়ের জোর। তুমি গায়ের জোরে করছো, করো, কিন্তু ওয়ান ডে উইল কাম, সেদিন কিন্তু আমরা গায়ের জোর দেখাবো। তো সেটা করতে হয়নি, তার আগেই নিজেরাই কাহিল হচ্ছে, একটার পর একটা হেরে যাচ্ছে। আমি আপনাকে দেবো একটা, আমি আপনার কাছে আবার একটা রিপিট প্রশ্ন করছি, সেটা হচ্ছে সাধারণ মানুষের শরীর খারাপ হলে প্রাথমিক চিকিৎসকের কাছে যাবে না পাশ করা ডাক্তারের কাছে যাবে? আমাদের গ্রামাঞ্চলে হলে, ইফ ইট ইজ অ্যাভেলেবেল অ্যাট দি ডোর স্টেপ, যদি এমবিবিএস ডাক্তার ডোর স্টেপে আপনার থাকে, আপনি তার কাছে যাবেন। আর যদি না থাকে, আপনি অপাস করা ডাক্তারের কাছে রাখবেন। এবং এই দুটোর ক্ষেত্রে আপনি এফিকেসি, সেফটি, সুটেবিলিটি, কস্ট দেখবেন। এমবিবিএস ডাক্তার, পাশে অপাস করা গ্রামীণ চিকিৎসক, এই দুটোর মধ্যে যেখানে সস্তা হবে,
যেখানে সঠিক হবে। কিন্তু রোগ কি সস্তার কথা শুনবে? হ্যাঁ, তাকে মানুষের কাছে সেটাই পরিচয় হবে। আমি তো কালকে 200 কিলোমিটার রান করেছি, অজানা পথ, অজানা মানুষ, অজানা গ্রাম অতিক্রম করেছি। আমি এখান থেকে কালকে গেছি বন্দর, ঘাটাল, কেশপুর অবধি গেছি। কেশপুরের পর ডিঙ্গালে নাইট স্টে করেছি, তারপর ফিরেছি। একটাও পাস করা ডাক্তারকে আমি দেখিনি। এই প্রত্যেক জায়গায় প্রশ্ন রেখেছিলাম, আপনার এলাকায় কি কোনো পাস করা ডাক্তার আপনার মতো পরিষেবা দেয়? নেই। আচ্ছা, আপনি এখানে আরেকটা প্রশ্ন করি। আপনি যে এলাকাগুলো বললেন, আপনি এই এলাকাতে শুনেছেন যে ডাক্তার পাস করা নন, তা সত্ত্বেও সার্জারি করছেন, অর্সের অপারেশন? এটা কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, এটা কিচ্ছু ভয়ঙ্কর নয়, এর চেয়ে আরও ভয়ঙ্কর। আপনাকে আমার যে সমস্ত ডিগ্রিধারী ডাক্তার অপারেশন করেছে, চিকিৎসা করেছে, তাদের গাফিলতির লড়াইটা আমি করেছি এবং তার ডকুমেন্টস আছে, তথ্য আছে। আপনি শুধু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ডিস্ট্রিক্ট কমিশন, ন্যাশনাল কমিশন, হ্যাঁ, স্টেট কমিশন ক্লিক করবেন, স্বপনজানেরই অনেক কেস পেয়ে যাবেন ওখানে। তো একটা কোয়াক ডাক্তারকে সে একটা অপারেশন করছে, যেমন মালদা জেলায়, আইনে তো কিছুই অধিকার নেই, সেটা নিয়ে প্রশ্নই ওঠে না। তার ডাক্তারি করারই অধিকার নেই। হ্যাঁ, এনসিআই অ্যাক্টে 1956 থেকে। আমাদের আলোচনা অনেকক্ষণ হলো, একেবারে শেষ প্রশ্নে আসছে। আপনার যে সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি, তো আপনি বিভিন্ন প্রাথমিক চিকিৎসক ডাক্তারদের আপনি উদ্বুদ্ধ করছেন, তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, তো তারা যদি কোনো রকম আইনি জটিলতার শিকার হয়, আইনত দিক থেকে কি সাহায্য করার কোনো? পাগল, একদম আইনের ধারে কাছে যেতে নিষেধ করি। এ নিয়ে আপনাদের সায়েন্স কংগ্রেসে আমাদের পেপার আছে, আমরা গাফিলতিগুলো দেখিয়েছিলাম যে ব্যবস্থা গাফিলতিপূর্ণ চিকিৎসা দেয় তার বিচার চাইতে আইন ব্যবস্থার কাছে যাওয়া, আইনের হ্যারাসমেন্টে পড়বেন। তারা করেনি। 1, 2, তাদের কোনো গোপনীয়তা না, তাদেরকে বারবার ক্লাস নিয়ে বলা হয়েছে যখনই ড্রাগ ইন্সপেক্টর আসবে, যখনই এনফোর্সমেন্ট আসবে, যখনই কোনো প্রশাসন আসবে, তার কাছে সত্য কথাটা বলবেন। হ্যাঁ, আমি চেম্বার করি, বেআইনি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমি ওষুধ রাখি, ড্রাগ কসমেটিক অ্যাক্টে বেআইনি। আমি রুগী পরিষেবা দিই, সেটা এনএমসি অ্যাক্টে বেআইনি। আমার পরিষেবার মধ্যে অদক্ষতা আছে, সত্যি কথা, কিন্তু এগুলো জন্ম দিয়েছ কি? তাহলে বাঁচবে কি করে? তারা বাঁচাচ্ছে বড় কথা, তারা তাদের কাছে তুলে ধরে আপনার ব্যবস্থাপনা জন্ম দিয়েছে। এবার তাদেরকে আমরা বলে দিই, তো ওরাই বলে দেয়। ওই আইনি জটিলতা থেকে বেরিয়ে আসবে। ওই তো আইনি জটিলতা থেকে আমি বললাম যে তোমরা গ্রেপ্তার হও, আপনি চলে যান না। আপনি তারকেশ্বরে গিয়ে ডেন্টাল সার্জন, দাঁতের ডাক্তার, পাস করা না, বেআইনি, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিল। সে তার আত্মীয় স্বজন রুগীরা তাকে এমন চোখে দেখতো, আর সে নিজেও এমনভাবে দেখতো, যে সে চেম্বার বন্ধ করে দিয়েছে। আমি তখন হুগলি জেলা কনফারেন্সে ছিলাম। আমি গিয়ে বললাম, তুমি চেম্বার বন্ধ করলে কেন? তুমি আবার গ্রেপ্তার হবে, তুমি আবার পুলিশ কাস্টডিতে যাবে, আর চিৎকার করে বলবে আমার জন্মের জন্য দায়ী এই সমাজের রাষ্ট্র এবং সরকার। আমরা ওখানে মিটিং করেছিলাম, মিটিং করে বলেছিলাম আমি বৈধ সন্তান, রাষ্ট্রের বৈধ সন্তান, আমি সরকারের বৈধ সন্তান, কিন্তু আমি দেখছি সরকার বৈধ সন্তানের জন্ম দিয়েছে 10 লাখ, আর সরকার অবৈধ সন্তানের জন্ম দিয়ে 40 লাখ। আপনারা বলুন না, 40 লাখ মানুষ একসাথে বসে কি তারা ঠিক করেছিল বেআইনি কাজ করবে? সরকারি অনাচার, অব্যবস্থা, অনৈতিকতা, অবৈজ্ঞানিক চলনের ফলে তারা জন্ম নিয়েছে। আপনারা বলুন তো, সামাজিকভাবে যে বাপ বৈধ অবৈধ সন্তানের জন্ম দেয় তাকে কি বলে? লম্পট, দুশ্চরিত্র। আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্র মালিককে আপনারা নিশ্চয়ই আগামী দিনে সেইভাবেই অভিহিত করবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে অনেক মূল্যবান কথা আপনার শুনলাম।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।